আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করতে চাই গার্মেন্টস খাতের নানান অস্থিরতা নিয়ে। আমাদের বিষয় নির্ধারণ করেছি পোশাক খাতের দুঃখকে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু শুরুতে পরিচিত হয়ে নেই। ডান দিক থেকে জনাব হায়দার আহমদ খান, সাবেক সিনিয়র সহসভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং এরপরে রয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে এসে যোগ দিবেন। আমরা আলোচনায় ফিরতে চাই, যেটি নির্ধারণ করেছি বিষয়, সেই আলোকেই শুরুতেই জনাব সৌরভ হাসান, সৌরভ একটু আপনাকে দিয়ে আসলে আলোচনা করতে চাই, শুরু করতে চাই। যেটি আমরা এখন দেখছি যে গার্মেন্টস খাতের অস্থিরতা চলছে। আওয়ামী লীগ সময় বা এর আগের সরকারের সময় আমরা দেখেছি যে তারা এই ধরনের অস্থিরতা হলে বলা হতো যে ষড়যন্ত্রকারীরা এর মধ্যে ইন্ধন দিচ্ছেন। এখনও সরকার থেকে বলা হচ্ছে ষড়যন্ত্রকারীরা ইন্ধন দিচ্ছেন। আসলে এটি কি ক্ষমতার ভাষা, নাকি সত্যিকার অর্থেই ষড়যন্ত্রকারীরা আছে এর মধ্যে, বা থাকলে তারা কারা? ক্ষমতার ভাষা কিনা যায় না, তবে প্রকৃত যে সমস্যা সেটাকে আড়াল করার চেষ্টা, বা সেটা অনুসন্ধান না করে, সেটা চিহ্নিত না করে, এই এক ধরনের আত্মরক্ষার কৌশল। তৈরি পোশাক শিল্প বা আমাদের সার্বিকভাবে শিল্প অর্থনীতিতে যে সমস্যা, সেটি বিশ্লেষণ করা দরকার, চিহ্নিত করা দরকার যে কোথায় কী সমস্যা। তৈরি পোশাক শিল্প পুরোপুরি রপ্তানি নির্ভর, এবং আমাদের রপ্তানি আয়ের প্রায় 80% আসে এই শিল্প থেকে। আর এই শিল্পের প্রধান যে শক্তি, সেটা কিন্তু শ্রমিক। আমরা সস্তা দামে শ্রমিক পাই বলেই বিদেশে সস্তা দামে পোশাক বিক্রি করতে পারি, এবং ক্রেতারা বাংলাদেশের থেকে পোশাক কিনতে আগ্রহী। এখন এবং এই তৈরি পোশাক শিল্পের অনেকগুলো কি বলে, এটি দীর্ঘদিন ধরে অনেক পুঞ্জীভূত সমস্যা, সেটি হতে হতে এই অবস্থায় আসছে। যেটা বললেন যে আওয়ামী লীগ আমলে তখন এক ধরনের কি বলে সিস্টেম কাজ করছিল, কিন্তু খুব সেটা হলো চাপিয়ে দেওয়া সিস্টেম, অর্থাৎ এর বেশি কিছু করা যাবে না। সরকারও কঠোর ছিল, মালিক পক্ষও কঠোর ছিল। যেমন ধরুন, শ্রমিকদের দাবি ছিল 24,000 টাকা ন্যূনতম বেতন, মালিক পক্ষ সরকার মিলে বললো এটা 12,000 টাকা। তারপর আরও অনেকগুলো, যেমন যে খবরটি শুনে খুবই মানে উদ্বিগ্ন হতে হয়, যে কোনো কারণে কোনো কারখানা থেকে কেউ চাকরিচ্যুত হলে অন্য কারখানায় চাকরি দেওয়া হয় না। মানে যদি কাউকে ছাঁটাই করা হয়, এটি ন্যায্য হোক অন্যায্য হোক, যে কারণেই ছাঁটাই করুক না কেন, তো এটি তো হওয়া উচিত না। এই যে সম্প্রতি যে গোলযোগ, তার মূল কারণ সেখানে একটি কারখানা থেকে অনেক শ্রমিককে ছাঁটাই করার পর তারাই আন্দোলনটা শুরু করে, এবং শ্রমিকদের মধ্যে একটা আছে যে কোনো কারখানায় অসন্তোষ হলে পাশের কারখানার শ্রমিকরা এসে যোগ দেয়। আরেকটা হচ্ছে, আমার মনে হয় যে প্রথম থেকেই সরকার এটা খুব যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা গুরুত্ব দেয়নি। কেন উপদেষ্টারা বা নীতি নির্ধারকদেরকেও শিল্পাঞ্চলে যে শ্রমিকদের কী বলে আশ্বস্ত করা বা মালিকদের সাথে বৈঠকে বসা, আমরা সেই আগের মতোই দেখি, হয় বিজেএমএ অফিস অথবা সচিবালয়ে বৈঠক হয়। তো এই সরকারের পার্থক্যটা কী হলো? এই সরকার যে বৈষম্য বিরোধী, এবং বৈষম্যের তো একটা বড় হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, এবং এ তো ঠিক যে আমাদের শ্রমিকরা বঞ্চিত। কিভাবে করা হবে? এমনকি গত সরকারের আমলে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হয়েছিল, সেই মজুরি কাঠামো ঠিক করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল তাদেরকে রেশনিংয়ের ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা করা হয়নি। সুতরাং অনেকগুলো, আবার ধরুন যে তাদের যে পরিবেশে থাকে, যে অমানসিক পরিশ্রম করতে হয়, এবং কি বলে বাড়তি কাজটা বাধ্যতামূলক, বাড়তি কাজ না করলে ওভারটাইম যেটা বলে, যে বাড়তি কাজ করতেই হবে, তাতে তার ইচ্ছায় অনিচ্ছায় যাই হোক, মানে অনিচ্ছায় হলেও মানে চাকরি রক্ষার জন্যে। সুতরাং কর্মপরিবেশ যেটা,
রানা প্লাজার পর যেটা হয়েছে যে কাঠামোগত নিরাপত্তাগত পরিবেশটা মোটামুটি এখন ভালো, যে এরপর আর ওইরকম বড় দুর্ঘটনা ঘটেনি রানা এবং আরেকটি কারখানায় তাজরিন। কিন্তু কর্মপরিবেশ যে তার যে স্বাস্থ্য ঝুঁকি না থাকা, পরিবেশগত সমস্যা, আরেকটা হচ্ছে তার স্বাস্থ্য নিশ্চিত করা, মানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আমাদের মালিকরা তো এই ব্যাপারে কোনো দু একটি কারখানায় থাকতে পারে বা কিছু কারখানায় থাকতে পারে যে নিয়মিত তাদের চেক আপ করা, তাদের মানে নিজস্ব এরকম একটা থাকা। এক সময় তো স্বাধীনতার পর তো দেখলাম যে সংবাদপত্র সহ অনেক সরকারি প্রতিষ্ঠানেই কিন্তু বিনা পয়সা চিকিৎসা দেওয়া হতো। ডাক্তার অন্তত প্রেসক্রিপশন দিতেন, ওষুধও দেওয়া হতো। সেই সুবিধা হাতে গোনা কয়েকটা গার্মেন্টসই হয়তো আছে, আসলে আছে। তো সুতরাং এইটা সার্বিকভাবে চিন্তা করা উচিত। যদিও মালিকরা বলবো যে মালিকরা কিন্তু চাপে, এই শ্রমিকদের চাপে বা এই আন্দোলনের চাপে অনেক দাবি দাওয়া মেনে নিয়েছে। আবার শ্রমিকদের পক্ষ থেকেও এটা কোনো মহল, ঠিক ষড়যন্ত্র যদি নাও বলি, কোনো মহল থেকে এক ধরনের অযৌক্তিক দাবিও করছে। যেমন এই শিল্পটা গড়েই উঠছে নারী শ্রমিকদের কেন্দ্র করে। একসময় 80% ছিল, এখন সেটা 57% এসেছে, 56%। এখন দাবি করা হচ্ছে যে সমান করতে হবে। জি, জনাব হায়দার আহমেদ খান, একটু যেটি সোহরাব ভাই বলছিলেন, এই যে ছাঁটাই করার পরে চাকরি না দেয়া বা এই যে আরও সুযোগ সুবিধার ঘাটতি, পাশাপাশি আরও একটি কথা বলতে চাই, যে 18 দফা মেনে নেওয়া হয়েছে বলা হচ্ছে, এর মধ্যে একটা অন্যতম দাবির ছিল যে হাজিরা বোনাস 225 টাকা, এটিও মেনে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে সব গার্মেন্টস এটি মানেনি, হাতে গোনা কয়েকটি গার্মেন্টস বোধহয় মেনেছে, সে সংখ্যাটা খুবই কম। তাহলে আন্দোলনের তো এক ধরনের যৌক্তিকতাও থাকে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে একটা কথা বলে নিই, আমি আজকে যা আমার বক্তব্য হবে সবটা আমার পার্সোনাল, ঢাকা চেম্বারের পক্ষে না। আমি এখানে সৌরভ ভাইয়ের যা কয়েকটা কথা বলছেন সেটার সাথে আমি দ্বিমত পোষণ না করে আমি সাপ্লিমেন্ট করব যে আমাদের ইকোনমির যে উনি ওয়েজেসের কথা বলছেন, আপনি যেটা বলছেন যে মানে অ্যালাউন্স এগুলা, এটা টোটাল একটা ইকোনমির সাথে রিলেটেড। আমি সেই ইকোনমির সাথে রিলেটেড কথাটার আমি একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হলো একজন ডাক্তার MBBS পাস করার পরে যে হসপিটালগুলোতে কাজ করে, সেটা প্রাইভেট হসপিটালগুলোতে, সেইখানে যদি আমরা খোঁজ দিই দেখবেন আপনার বেতনটা, আমি এখানে উল্লেখ করতে চাই না, আমাদের সবারই আত্মীয় স্বজন আছে, একটু খোঁজ দিলে জানবেন অসম্ভব মানে কম। কেন? বিকজ অফ ইকোনমি। আমরা একটা ক্রাইসিস ইয়েতে আছি। আমি এডুকেশনের সাথে জড়িত। আমি আমাদের বর্তমান বাংলাদেশের যে এডুকেশনের কোয়ালিটি, সেই কোয়ালিটি নিয়েই কথা বলতে চাই, যার সাথে প্রোডাক্টিভিটি রিলেটেড। আমার গার্মেন্টস সেক্টরে সৌরভ ভাই বলছেন 56% মহিলারা আমাদের দেশে একটা আইডেল ছিল। সেই আইডেল ফোর্সটাকে গার্মেন্টস সেক্টরে ইনভলভ করে, গার্মেন্টসের প্রোডাকশনের সাথে ইনভলভ করার পরে গার্মেন্টস সেক্টরে একটা নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের ইকোনমিতে। সেই ইকোনমির যাত্রাটা শুরু হয়েছে যেটা, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা তুলনামূলকভাবে বাড়ে নাই। না বাড়ার প্রেক্ষিতে ওয়ার্ল্ড ইকোনমিতে আমাদের গার্মেন্টস সেক্টর এখন কিন্তু দেখেন অনেক মেশিন আসতেছে, অটোমেটিক মেশিন, বিকজ দেয়ার এই প্রোডাকশান কোয়ালিটি, তারপর ওয়াস্টেজ, এইসবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এখন গার্মেন্টস সেক্টরের যারা মালিক পক্ষ এক্সপোর্ট করেন, সেই এক্সপোর্টটাও কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে তাদের কম্পিট করতে হয় আপনার প্রাইসিংয়ে। যে দেশই যাই বলুক না কেন, তারা যে প্রোডাক্টটা যখন কিনতে আসে তখন কিন্তু তারা চিন্তা করে তাদের কথা, আমার লেবারের কথা চিন্তা করে না। লেবারকে পেমেন্ট হায়ার রেটে পেমেন্ট দেওয়ার জন্য হইতে পারে, আই ডু এগ্রি যে গার্মেন্টস সেক্টরে মার্জিন থাকে, সেই মার্জিনের প্রেক্ষিতে যে মার্জিনটা মালিক পক্ষ নিচ্ছে, সেইখান থেকে আমি কিন্তু যে 18 দফা যে মানা হলো, সেটা তো মালিকদের সাথে কথা বলেই মানা হয়েছে, এটা তো চলতে থাকে। তাহলে মালিকরা এটা তো পালন করবে না ভেবেই মেনে নিল। এই 18 দফা মানার প্রসঙ্গটা তো আসছে এই কয়দিন আগে, এর মাঝখানে কিন্তু ওইটার ইমপ্লিমেন্টেশনের পরিবেশটা এখন আসে নাই, হবে, এতে কোনো সন্দেহ নাই। মালিক পক্ষ এখন প্রেসারে আছে অবশ্যই। আমি
ওয়ার্ল্ডের ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি বর্তমানে একটা স্টেজে প্যারালাল অবস্থায় আছে। আমাদের দেশের শ্রমিকদেরকে আপনি অনেক আগের কথা চিন্তা করেন, আমরা বাসাবাড়িতে কীভাবে লোকের সার্ভিস নেওয়ার, সেই সব পরিবেশটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আর কৃতদাসের মতো সার্ভিস নেওয়া যায় না। একটা এমপ্লয়িকে তাকে সম্মান দিতে হয়, একটা এমপ্লয়ি তার ডিমান্ড ফুলফিল করতে হয়। এই সৌরভ ভাই বললেন হেলথ সেক্টরকেও প্রোটেক্ট করতে হয়। এখন প্রচুর গার্মেন্টস আছে, যে গার্মেন্টসে আপনি ডে কেয়ার আছে। হ্যাঁ, আমার কিন্তু সেই সংখ্যাটি তো কম, আসলে কম, বিকজ ইমপ্রুভিং আই ডু এগ্রি। আমি আপনার সাথে যে কম এই দ্বিমত পোষণ করছি না। গার্মেন্টস সেক্টরে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো হোল ইকোনমির পার্ট হিসাবে আপনি সবগুলো সেক্টরেই কিন্তু ক্রাইসিস আছে। সেই ক্রাইসিসের ভিতরে আমার ইকোনমি একটা বড় অংশ করতেছে আমার ইকোনমির, সেটা হল গার্মেন্টস সেক্টর। এই যে প্রায় মানে কত এখন আমি বোধহয় 60-70 লাখ এমপ্লয়ি আছে গার্মেন্টস সেক্টরে। তাদের 40-50 হবে, 40-50 লাখ লোক ইনভলভ গার্মেন্টস সেক্টরে। তার সাথে আপনি আবার যদি অন্যগুলা এই সেক্টরের যে মানে লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করেন, তাহলে দেখবেন আরও 30-40 লাখ লোক। তো এইটা ইকোনমির সাথে একটা ইম্প্যাক্ট আছে। সেই ইকোনমিতে আমার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের প্রভাবটা তাদের উপর পড়ে। এই প্রভাবের প্রেক্ষিতে আমাদের যে মন মানসিকতা, এই মন মানসিকতায় একটা ক্রাইসিস আছে। কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু আমি যতটুকু জানি না, এখনকার যে সামগ্রিক বৈশ্বিক যে একটা অর্থনীতির সংকট চলছে, সেটার একটা প্রভাব পড়তে পারে। কিন্তু আমাদের শ্রমিকদের যা সুযোগ সুবিধা, আমি একটা উদাহরণ, কম তো কোথাও নাই। সমস্যা আমি একটা উদাহরণ দিই আমার জীবনে। আমিও গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত ইনডাইরেক্টলি, কারণ আমার হলো ডাইরেক্ট আমরা 4 জন পার্টনারের একজন পার্টনার আমি একজন স্লিপিং পার্টনার। আমি অপারেশন দেখি না, মার্কেটিং দেখি না, ম্যানেজমেন্ট দেখি না। আমি শুধু যেহেতু অ্যাকাউন্টেন্ট মানুষ, আমি অ্যাকাউন্টসটা দেখি, ব্যাংকের সাথে রিলেশনটা দেখি, এই নাথিং এলস। বাট আমার এমডি হিজ 100%। এক মিনিট, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। সেটা হলো আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমার গার্মেন্টসে একটা সিলিন্ডার বাস্ট হয়েছিল। বাস্ট 10-12 জন লোক বার্নে হয়েছিল। তাদের ভিতরে একটা ছেলে সিরিয়াসলি এফেক্টেড হয়েছিল। ঢাকা মেডিকেলে তাকে আমরা অ্যাডমিশন দিছি, সব ছেলে মেয়েদেরকে আমরা সাপোর্ট দিছি। যে ছেলেটা সিরিয়াসলি ছিল, ঢাকা মেডিকেল এক পর্যায়ে তাকে রিলিজ করে দিল, বললো যে তাকে আর আইসিইউতে রেখে লাভ নাই। আমার ম্যানেজার রিং দিছে, আমি দৌড়ায় ঢাকা মেডিকেলে গেছি। গিয়ে আমি দেখছি ছেলেটার বাড়িতে মারা যাচ্ছে, আমাকে হসপিটালে রাখতে হবে তাকে। আমি ডিসিশন নিলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে আয়ু দিছে সেই পিরিয়ডটা আমি হসপিটালে রাখতে চাই, বাট ঢাকা মেডিকেল রাখবে না। তারপর আমি এটা প্রাইভেট একটা হসপিটালে নিয়ে গেছি, লালমাটিয়া সিটি। সেখানে 10-12 দিন সে আইসিইউতে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আয়ু দিছিলেন। আমরা আমাদের বুদ্ধি এবং সাহস দেওয়াতে আমরা ওইখানে শিফট করছিলাম। শিফট করার পরে সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে গেছে। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু ঘটনার প্রেক্ষিতে এর মাঝখানে ক্রাইসিসও আছে। সেই ক্রাইসিসের পিরিয়ডটা আপনি যারা প্রথমেই বলছিলেন ষড়যন্ত্র থাকতেই পারে, অসম্ভব কিছু না। কারণ একটা ইকোনমি, একটা দেশ, সেইখানে সবাই যে একভাবে চলবে এরকম সবাই ষড়যন্ত্র বলছে, সেজন্যই জানতে চাচ্ছিলাম যে আসলে ষড়যন্ত্র কিনা। আবার আলোচনায় আমরা আপনার কাছে ফিরবো। আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম, আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করছি পোশাক খাতের দুঃখকে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখনকার অস্থিরতা নিয়ে আমরা আলোচনা করছিলাম। জানতে চাচ্ছি যে 18 দফা দাবি তো মানা হলো, এর মধ্যে যে মূল যে দাবিগুলো ছিল, তাদের যে হাজিরা বোনাস সহ এই দাবিগুলোও মানা হয়েছে, এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরও কেন আন্দোলন থামছে না? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পোশাক খাতে যে শ্রমিকরা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, আমরা একটা অনুসন্ধান চালিয়ে দেখেছিলাম এটা 26-এর মতো 26 জন প্রাণ হারিয়েছেন, তাদেরকে আমি স্মরণ করতে চাই। আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টর থেকে অনেক রকম দাবি দেওয়া উঠছে, এবং সেইটার একটা প্রভাব কিন্তু গণ অভ্যুত্থানের প্রভাব এবং এই আন্দোলনের যে সাহসটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সেটাও শ্রমিকদের মধ্যেও ছিল, এবং শ্রমিকদের মধ্যেও এই নতুন বাংলাদেশে নতুনভাবে একটা ভয়হীন নতুন কর্মপরিবেশ পাবে এই আশায় কিন্তু তারা দাবিগুলো তুলেছিলেন।
এবং একটা পর্যায়ে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সেটা 18 দফাতে এসে পৌঁছেছে এবং আমরা আশাবাদী যে এই 18 দফার যে আশু দাবি যেগুলো সেগুলো কিছুটা বাস্তবায়ন হয়েছে, আর বাকিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন। তো সেটা আমরা আশা করি যে এই সময়ের সরকারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমার মনে হয় যে বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। একটা হচ্ছে যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটার কারণে শ্রমিকদের মধ্যে একটা দাবি আছে, যে এই দাবির সবগুলো হয়তো এখনই এই মুহূর্তেই পূরণ করা সম্ভব না, সেটা ধাপে ধাপে পূরণ করা হবে। আর এখানে আমরা যেটা লক্ষ্য করলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, বা শ্রমিকরাও যে একটা স্বাধীন মুক্ত পরিবেশের কথা ভাবছে যে তাদের অধিকারগুলো আদায় করা যাবে, তাদের এই আকাঙ্ক্ষাটাকেও ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আছে। শ্রমিকদের ক্ষোভটা, তাদের দাবি বাস্তবায়নের জন্য যে সময়টা লাগবে, সেইটাকে মধ্যে দিয়ে সেই ক্ষোভটাকে অন্যদিকে প্রশমিত করা। কারণ আপনি জানেন যে গণ অভ্যুত্থানের সময়ে এই সময়টাকে প্রশ্নবিদ্ধ করা, এবং ওখানে মালিকদের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং মালিকদের অনেকেই বিগত সরকারের সময় ছিলেন, এবং ওখানে ঝুট ব্যবসা কেন্দ্রিক কিছু বিষয় আমরা দেখেছিলাম প্রথম দিকে শুরু হয়েছে, এবং পরবর্তী সময় আমরা দেখেছি যখন শ্রমিকরা বেশ কিছু কারখানায় তাদের বেতন দেওয়া হচ্ছিল না এবং বেতনের বিলম্ব ছিল, সেগুলো একটা সমস্যা ছিল। সালমান এফ রহমান, যিনি স্বৈরাচারী সরকারের যে শিল্প উপদেষ্টা ছিলেন, তার কারখানায় বেতনের জটিলতা ছিল। এই বেতন না পাওয়াটাও কিন্তু শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ। এবং পরবর্তী সময় আমরা আরও যেটা লক্ষ্য করলাম যে এখানে নানান রকম প্রচারণা চালানো হচ্ছে। কখনো প্রচারণা চালানো হচ্ছে দুজন নিখোঁজ, কখনো প্রচারণা চালানো হচ্ছে দুজন, কারা চালাচ্ছে এই প্রচারণা? যারা আসলে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে, আমার কাছে যেটা মনে হয়, বা আমরা শ্রমিক আন্দোলনের কর্মী যে সংগঠক যারা, তাদের কাছে যেটা আমরা মাঠে কাজ করতে গিয়েও যেটা মনে হয়েছে যে এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসছে, একটা নতুন গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কর্মপরিবেশের কথা ভাবছি, যেটা আমরা হয়তো আদায় করতে পারবো, কারণ এখনো কোনো দলীয় সরকার নাই, কিন্তু সেই জায়গাটাও যাতে আসলে প্রশ্নবিদ্ধ হয়, সেটার একটা চেষ্টা আমার কাছে মনে হয় এটার মধ্যে আছে আর কি। সেই প্রচারণাটার মধ্য দিয়েই এই মানে আমাদের এই যে শ্রমিকরা যে কিছু আদায় করতে পারবে এই সময়টাকেও একটা অস্থিরতার মধ্যে ফেলা, এবং শ্রমিকদেরকে নানাভাবে তাদের ক্ষোভটাকে অন্য খাতে প্রভাবিত করা বা ব্যবহার করা, সেটার চেষ্টা কেউ কোনো মহল করছে বলে আমাদের কাছে মনে হয়েছে পরিস্থিতির মধ্যে। কিন্তু যেটি বলছিলাম যে আসলে আওয়ামী লীগের যারা নেতা কর্মী, যারা যে সিনিয়র নেতা, তারা তো অনেকে পালিয়ে আছেন। কর্মীরাও তাদের এলাকা ভিত্তিক নিজেরা লুকিয়ে আছেন, যে কোনোভাবে নিজেকে বাঁচার চেষ্টা করছেন। তাহলে এই ইঙ্গিতটা আপনি কাদেরকে করছেন? কারা আসলে মানে এখানে আওয়ামী লীগের সকল কারখানার মালিক সম্পর্কে আমি বলছি না, কিন্তু এখানে যেহেতু একটা নতুন পরিস্থিতিতে আমরা এসেছি, নতুন অভ্যুত্থান পরবর্তী সময়ে, এটা ভাবার কোনো কারণ নাই যে যারা এই অবস্থাটাকে চায় না, এই নতুন বাংলাদেশকে চায় না, তারা খুব স্থিরভাবে এই জিনিসটাকে মেনে নেবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে এখানে মালিকদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, যারা এখন মানে অনেকে হয়তো পালিয়ে আছেন, আবার ওখানে আমরা দেখেছি ঝুট ব্যবসা এবং নানান রকম পকেট ইউনিয়ন, যে এই জিনিসগুলো মালিকরা নিজেরাই তৈরি করেছিলেন এক সময়, সেইগুলোই কিন্তু দেখা যাচ্ছে বুমেরাং হয়ে ফিরে আসছে। তো এই পরিস্থিতিটার ক্ষেত্রে শ্রমিকদের যে দাবি, সেটার একটা ন্যায্যতা আছে, কিন্তু এখানে মালিকদের দ্বন্দ্ব এবং বিগত যে সরকারের তারা যে এখানে গণঅভ্যুত্থানের সময়টাকে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, সেগুলো এখানে কাজ করছে নানাভাবে। অপপ্রচারের ক্ষেত্রে এটা, এবং অপপ্রচারটা আসলে কথা আপনি বলছিলেন, আমি ঝুট ব্যবসা নিয়ে একটু জানতে চাইবো, কারণ ঝুট ব্যবসায় আগে যারা ছিলেন এখন যে পরিবর্তন হয়েছে। আগে যারা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন, এখন নতুন পক্ষ সেখানে হাজির হয়েছে, এবং সেই পক্ষের অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, মারাও গেছে, এরকম সংঘর্ষ হয়েছে, সেই ধরনের নজিরও দেখেছি আমরা, গাজীপুরেই ঘটেছে। একটু জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেটি নিয়ে ঝুট নিয়ে একটি কথা এসছে, তিনিও বলছিলেন আমরা দেখেছি যে ঝুট ব্যবসার একটি কোন্দল যখনই সরকার পরিবর্তন হয়, এটি হাত বদল হয়। এবারও হয়েছে হাত বদল। আগে যারা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন, প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা, এখন তারা পালিয়েছেন, নতুন পক্ষ এসে সেখানে আবির্ভূত হয়েছেন, এবং এবারের আন্দোলনের ক্ষেত্রে এটিও একটি নিয়ামক হিসাবে পালন করেছে বলে কেউ কেউ বলছেন। আপনার মত কি, আসলে ভূমিকা ছিল কিনা? আসলে আমাদের ক্ষমতা কাঠামোটাই এমন যে কোনো পক্ষ চলে গেলে ওটার শূন্য থাকে না, ওইখানে আরেকটা পক্ষ এসে যায়, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন। এবং স্বাভাবিকভাবে যে বড় দলগুলোর নেতাকর্মীরাই এই কাজটি করেন।
হ্যাঁ, 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল সব কারখানায়, সব শিল্পাঞ্চলে। তারা চলে যাওয়ার পর সেখানে অভিযোগ আছে যে বিএনপির নেতাকর্মীরাই সেই জায়গা দখল করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে ভাগাভাগিও হচ্ছে, যে ঝুট ব্যবসাটা ভাগাভাগি হচ্ছে। আগে পুরোটা আওয়ামী লীগের ছিল, সেটা এখন তাদেরকে হয়তো 40% দিয়ে 60% বিএনপির লোকরা এই করে। আবার বিএনপি আওয়ামী লীগও ওভাবে ভাগ করা যাবে না, স্থানীয়ভাবে প্রভাবশালী। এবং তারা যে রাজনীতি করে সেটা হচ্ছে তার আধিপত্য রক্ষার জন্যে। এ কারণে তার স্থায়ী কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি না। ইতিমধ্যে আপনি দেখবেন যে গ্রামাঞ্চলে যারা আওয়ামী লীগের ছিল তারা বিএনপি হয়ে গেছে বা অন্য দল হয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখলাম যে ছাত্রলীগের ভিতরেই শিবির ছিল, এখন শিবির কি বলে আত্মপরিচয়, মানে কি বলে আত্মপ্রকাশ করেছে, নিজ পরিচয়। সুতরাং এই ক্ষমতা কাঠামো যদি আমরা বিনিয়োগ করতে, এবং অনেক ক্ষেত্রে যেটা তাসনিমা বললেন যে মালিকদের ইন্ধন থাকে, শ্রমিকদের কি বলে শ্রমিকদের সাথে যে শ্রমিকদের ঠকানোর ক্ষেত্রে আর শ্রমিকদেরই ব্যবহার করা হয়, শ্রমিক নেতাদের বা ইউনিয়নকে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে তো এই যে এত উত্থান পতন, ঝড় ঝঞ্ঝার ভেতরেও, এমনকি করোনা, ইউক্রেন যুদ্ধ, এর মধ্যে এই যে শিল্পটা টিকে রাখছে কিন্তু শ্রমিকরা। অবশ্যই মালিকদের পুঁজি, মালিকদের শ্রম আছে, কিন্তু আমি মনে করি যে শ্রমিক মালিক সম্পর্কটা একটু আরও সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত, পারস্পরিক আস্থার সম্পর্ক হওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রে শ্রমিকরা যাতে মানবিক মর্যাদা পায়, বেতন ভাতার চেয়েও কিন্তু এটি খুব কি বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ভাই বলছিলেন যে যারা আগে বাসাবাড়িতে কাজ করতেন বা একেবারেই এক ধরনের মানে তার নিজস্ব সত্তা ছিল না, তারা তৈরি পোশাক শিল্পে এসে এক ধরনের কি বলে স্বাতন্ত্র, তার একটা আত্মপরিচয় পেয়েছেন। তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, হয়তো কিছু নাম সইটাও দিতে হয় যদি শিখে না দেয়। তবে আমি একটা বলবো যে এখানে হায়দার ভাই আছেন যে এরা একেবারেই ধরেন ছিলেন আনাড়ি, মানে গ্রাম থেকে চলে আসা বা কোনো তাদের শিক্ষা ছিল না। প্রথমত হচ্ছে মালিকরা কিন্তু এটা তাদের একটা প্রশিক্ষণের, সেটা 3 মাস হোক 6 মাস হোক, মানে এটা আরও উচ্চতর যে পদে আছে সেখান থেকে আরও সামনে যাবে কি করে, কাজের মধ্য দিয়ে যায়, কিন্তু একটা প্রশিক্ষণ। এবং আমাদের শ্রমিকরা যাতে চীনের, ভিয়েতনামের, ভারতের শ্রমিকদের মতোই সেই দক্ষতা অর্জন করতে পারে, তাহলে এক হচ্ছে সংখ্যার দিক থেকে শ্রমিক কম লাগবে, আবার মালিকও লাভবান হবে, শ্রমিকও লাভবান হবে, উৎপাদন। হ্যাঁ, তাই এরকম একটি মানে কি বলে সুস্থ সুন্দর পরিবেশ থাকা দরকার। আর সেক্ষেত্রে ওই যে মালিকরা যে কথাটি বলতে পারবেন যে সবাই হয়তো করেন না, যে মালিকরা শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নকে ব্যবহার করেন, বা যে শ্রমিক ইউনিয়ন তার স্বার্থ রক্ষা করবে তাকে আবার পারিতোষিক দেন, তাকে নানাভাবে উৎকোচ দেন, মানে এর থেকে পক্ষে রাখার একটা চেষ্টা। হ্যাঁ, পক্ষে রাখার চেষ্টা। সব কিছু খোলামেলা স্বচ্ছ হওয়া দরকার। এবারে যেমন যেটা হয়েছে সব মালিক এটা মেনে নিয়েছেন। আবার একসময় তো দেখলাম, আমি জানি না যে এখনও করে কিনা, যে কোনো মালিক বিপদে পড়লে বিজিএমইএ এগিয়ে আসে, তারা টাকাটা প্রথম তাদের পরিশোধ করে, পরে মালিকের কাছ থেকে নেয়। এটি এখনও কাজ করে কিনা জানি না। জি, সেটি নিয়ে জানতে চাইবো, তবে তার কাছে আমি একটু জানতে চাইবো বিশেষ করে শ্রমিক মালিক সম্পর্কে বিষয়। কিন্তু তার আগে একটু জনাব তাসলিমা আক্তার, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই 18 দফার মধ্যে এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং সেটি শ্রমিকদের মধ্যে ক্রেতা খোঁজার একটি চেষ্টা করা হবে, সেটিও বোধহয় ছিল দাবির মধ্যে, এই দাবির মধ্যে। এটি কি বাস্তবায়ন যোগ্য কিনা, বা যদি সেটি বাস্তবায়ন করা না যায়? শ্রমিকদের মধ্যে বন্টন এই ধরনের কোনো বক্তব্য আসলে 18 দফার মধ্যে নাই। ঝুটেরকে কেন্দ্র করে কিভাবে কোনো কেন্দ্রীয় ব্যবস্থাপনা তৈরি করা যায় সেই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হবে, এবং সেটা নিশ্চয়ই সম্ভব। সেটা যদি যারা এখানে উদ্যোক্তা আছেন তাদেরও এখানে আগ্রহ থাকে এবং সরকার যদি তদারকিতে যথেষ্ট মনোযোগী হয়, অবশ্যই এটা সম্ভব বলে আমি মনে করি। তো এখানে আপনি যেটা আগেও বলছিলেন যে এখানে আসলে 18 দফার
আসার পরেও কেন অসন্তোষ শ্রমিকরা? অনেকগুলো কারখানায় কিন্তু 18 দফা আমাদের বলা হয়েছিল যে অক্টোবরের 10 তারিখের মধ্যে সমস্ত বেতন, বকেয়া বেতন পরিশোধ করা হবে। এবং আমরা দেখলাম যে বার্ডস নামে একটা কারখানায়, যেখানে 30 তারিখ পর্যন্ত চুক্তি হয়েছিল, যেখানে তাদের বকেয়া দেওয়া হবে, সেখানেও কিন্তু পরে দেখা গেল যে তারা বললো যে না, তারা আরও 3 মাস সময় নেবে। এই ধরনের ঘটনাও কিন্তু এক ধরনের শ্রমিকদেরকে বিক্ষুব্ধ করে। শ্রমিকরা প্রায় 2 দিনের বেশি সময় তারা রাস্তায় ছিল এবং আজকে তারা মানে সেই অবস্থান থেকে উঠেছে এবং সেখানে সেই মালিককে সাথে যে ব্যবস্থা করা হয়েছে তাকে মানে এইটা দিতে বাধ্য করার জায়গায় আসা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি হয়তো এখানে পরিবেশ ফিরে আসবে। কিন্তু আমরা দেখলাম যে যখন 18 দফার বিষয়টা আমাদের মধ্যে আলোচনা হলো এবং আমরা আশা করেছিলাম, আমরা আমাদের জায়গা থেকে সংগঠনগুলো প্রচার করেছি যে শ্রমিকদেরকে বোঝানো এবং জানানো যে তাদের দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং এটার একটা ফলো আপও কিন্তু আমরা দেখলাম। আমাদের ওই মিটিংয়ের পরে আমাদেরকে মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছিল যে পরবর্তী সময়ে যেমন কিছু মিথ্যা মামলা ছিল, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার, এবং এই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রস্তাবনাগুলো তারা চেয়েছেন। ফলে একটা ফলো আপ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে 18 দফা, যেটা শ্রমিকদের মধ্যে আরও অনেক বেশি প্রচারণার জায়গায় নিয়ে যাওয়া, সেটা আমি মনে করি আরও জরুরি। এবং এই ক্ষেত্রে মালিকদের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা কারখানার ভিতরে মাইকিং করে বা নানাভাবে এটা পাঠ করে শ্রমিকদের মধ্যে বিস্তারিতভাবে জানাতে পারে। কিন্তু আমরা দেখলাম যে 18 দফা ঘোষণার পরে মোটামুটি যেই কারখানাগুলো বেতন দেওয়া হয়নি, কিছু কারখানা বন্ধ ছিল 13 দফায়, বাকি কারখানাগুলো কিন্তু আস্তে আস্তে চালু হতে শুরু করলো, বড় অংশ। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে একটা কারখানাতে মানে একটা কারখানা বন্ধ ছিল, সেই কারখানার শ্রমিকরা আবার অন্য কারখানার শ্রমিকদের ডাকলেন, এবং এমন একটা দুঃখজনক বিষয় যেটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত না, যে শ্রমিকরা সংঘর্ষে একজন রোকেয়া নামে শ্রমিক প্রথমে প্রাণ হারালেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম গত 2 দিন আগে ম্যাঙ্গো ট্যাক্সের একজন শ্রমিক কাউসার, তিনি গুলিবিদ্ধ হলেন, এবং আরও কয়েকজন শ্রমিক। এবং এখানেও আমরা দেখেছি যে পাশাপাশি কারখানাগুলোতে প্রচার করা হচ্ছে যে 2 জন নিখোঁজ, এবং পরে তাদেরকে আবার খুঁজে পাওয়া হ্যাঁ, সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে এখানে কাউসার নামে একজন গুলিবিদ্ধ হলো, যৌথ বাহিনী এবং শ্রমিকদের যে সংঘর্ষ, সেখানে নানান রকম ভাবে তারাও যৌথ বাহিনী অনেককে আটক করে নিয়ে গেছে, সেটি শ্রমিকরা তো অভিযোগ করেছেন তাদের কাছে। এখানে নানান রকম ভাবে আটক করে নিয়ে গেছে, এটিও তো সত্যি। জি, অনেকে গ্রেফতার করেছে, এর মধ্যে 2 জন নারীকে আমরা, একজন নিহত যে হয়েছেন কয়েকদিন আগে, সেটিও তো সত্যি। জি, এটাও সত্যি। তো আমরা আসলে জানতে চাই যে আসলে এই যে 2 জন নিখোঁজ বলে ব্যানার নিয়ে দাঁড়ানো হলো, এবং পরবর্তীতে সেই 2 জনকে খুঁজে পেলাম আমরা, এবং জানা গেল 2 জন রেপ হয়েছে ওখানে, ওই আরেকটা কারখানায় কাউকে মেরে ফেলা হয়েছে। এই ধরনের প্রচারণা যখন আসলে হয়, এটা স্বাভাবিকভাবেই আমার সহকর্মী, আমার বন্ধু, আমি যদি জানি যে কোনো কারখানা, সেটাতে কিন্তু এরকম একটা, তাহলে এই জিনিসগুলো কারা করছে, কেন একজন শ্রমিকের প্রাণ গেল, সেই বিষয়গুলো আমরা মনে করি এই অপপ্রচারগুলো কারা করছেন এবং খুবই উদ্দেশ্যমূলকভাবে সেগুলো তদন্ত করতে হবে, সেটা রাষ্ট্র করবে। ফলে তার তদন্ত করা এবং তাদের বিচার করা, এটা আমরা মনে করি। জনাব হায়দার আহমেদ খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি সোহরাব ভাই বলছিলেন যে শ্রমিক মালিকদের যে সম্পর্ক, এটি আসলে কখনোই সুখকর ছিল না, এখনো নেই। সেটি কেন? এটি মালিকদের দায়িত্ব নয় যে তার শ্রমিকদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করে নেওয়া? যে আমি এই সম্পর্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো ইমপ্রুভিং। আপনার বাংলাদেশে আর কবে ইমপ্রুভ হবে? ইমপ্রুভিং, আমি বলছি ইমপ্রুভ করতেছে। আপনি গার্মেন্টস সেক্টর কত ছিল, কত লোক ছিল? আমি প্রথমেই যে বলছিলাম যে একটা আমাদের সমাজের একটা বড় অংশ মহিলা এবং আইডল এবং মোরলেস অশিক্ষিত বলা চলে। কারণ আমি এডুকেশন নিয়ে কাজ করি, বাংলাদেশের যে এডুকেশনের কোয়ালিটি কোনো অবস্থাতেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে না। যেমন ক্লাস 8-এ যারা লেখাপড়া করে, তার 81% ছেলে মেয়ে ক্লাস 8-এর ইংলিশটা পারে না, 78% ছেলে মেয়ে ক্লাস 8-এর অঙ্কটা পারে না, 56% বাংলা পারে না। এইগুলোই তো আলটিমেটলি জব মার্কেটে আসে। এই যে জব মার্কেটে আসে, তাদের প্রোডাক্টিভিটি কম বলেই এইরকম একটা সেক্টরই রিপ্রেজেন্ট করতেছে কিন্তু গার্মেন্টস সেক্টর। সুতরাং এই গার্মেন্টস সেক্টরের ক্রাইসিস, এটা একটা কারণে না, একমাত্র মালিকদের জন্য না,
হোল ইকোনমি একটা ইম্প্যাক্ট। আমি সৌরভ ভাইয়ের সাথে 100% একমত। মালিক এখন আর সেই দিন নাই। আমি যে একটু আগে আমি বলছিলাম যে এখন আর সেই মানে কৃতদাসের মতো সার্ভিস নেওয়ার দিন শেষ। কোনো কাজেই কোনোভাবে জোর করে কাজ আদায় করা যায় না, চলে যায়। তো এইখানে আমি আমার গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত একজন আছেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হলো আগে গার্মেন্টস সেক্টরে একটা টেকনিক্যাল, আমি খুব রিভিউ করছি খুব কাছের থেকে, আমার মনে হয় উনি একমত হবেন, সেগুলো গার্মেন্টস সেক্টরে যারা এন্ট্রি করে তারা একদম র হ্যান্ড, তারা আসে কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে তারা তাদের কাজের ইমপ্রুভমেন্ট আসে। এই ইমপ্রুভমেন্ট আসার পরে তারা ফ্যাক্টরি চেঞ্জ করে হায়ার পোস্টে আসলে পরে তারা হায়ার বেতন পায়। এই যে সিস্টেমটা ছিল আগে, এই সিস্টেমের জন্য ওয়ার্কাররাও বেনিফিটেড ছিল, মালিক পক্ষও বেনিফিটেড ছিল। মালিক পক্ষ কীভাবে বেনিফিটেড ছিল? যারা অ্যাবসেন্ট হইতো তারা আর পরবর্তী সময় তার এরিয়ার পেমেন্টের জন্য ক্লেম করতো না। তাতে কিন্তু গার্মেন্টস সেক্টর, এবং এইখানে একটা টেকনিক্যাল জিনিসও ইউজ করতো তারা, সে সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবরের 12-14 তারিখ, 12-14 তারিখের যদি পেমেন্ট হয়, আর পেমেন্টের পরের দিন একটা সার্টেন সংখ্যক ওয়ার্কার ফ্যাক্টরিতে আসে না, আসার প্রেক্ষিতে এই যে ওয়ার্কারদের পেমেন্ট রিলেটেড ম্যাটারটা, এটা গার্মেন্টস সেক্টরের একটা আদার ইনকামের একটা সোর্স ছিল। এইগুলা ডিস্টার্ব এখন সব কিছু আইন স্বচ্ছ হওয়াতে এখন আর ইচ্ছা করলেই টার্মিনেট করা যায় না। এই যে আপনার বলেন হাজিরা বোনাসটা কেন আসছে? হাজিরা বোনাস আসছে যেহেতু ওই জব মার্কেটে সমস্ত আইনগুলোর প্রয়োগ হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্কারেরই তার নিজস্ব রাইট এস্টাবলিশ করার সুযোগ সে পাচ্ছে। এই যে রাইট এস্টাবলিশ করার সুযোগ পাচ্ছে, তাতে অনিয়মগুলো কমে যাচ্ছে এবং কমতেছে, দৃঢ় বিশ্বাস। কারণ আপনার হলো এতগুলা গার্মেন্টস, এবং যেহেতু লেবার ওরিয়েন্টেড, সেই কারণে একটা গার্মেন্টসের মানে ওয়ার্কারদের সম্পৃক্ত সমস্যার জন্য হোল সেক্টর ডিস্টার্ব হয়ে যায়। একটা রিউমার থেকে হয়ে যেতে পারে, যেটা বলতেছিলেন, এক গার্মেন্টস আরেক গার্মেন্টসের লোকজনরে ডাকাডাকি করে রাস্তা বন্ধ করে দেওয়া, অনেক কিছু ডিস্টার্ব হয়ে যেতে পারে। এই জায়গায় আমি আপনার একটা কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করি, সেগুলো এইসব জিনিসগুলো দেখার দায়িত্বই সরকারের। সরকার যত তাড়াতাড়ি এবং যত সুন্দরভাবে এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারবে, তত মঙ্গল হোল সেক্টর এবং হোল দেশের জন্য। আর এইখানে আমি একটা প্রসঙ্গ আনতেই চাই, সেটা আমার অনেকক্ষণ যাবত আমার মাথায় ঘুরতেছে, কথাটা বলার সুযোগ পাচ্ছিলাম না। সেটা হলো এই গার্মেন্টস সেক্টরে যারা আছে তারাও তো এই দেশের মানুষ, এদেরকে বাদ দিয়ে আমার ইকোনমি চলবে না। তাদেরও ইমপ্রুভমেন্ট আনতে হবে, তাদের সন্তানদেরকেও মানুষ করতে হবে, তাদের সন্তান যেন আর ওয়ার্কার না হয় সেইটার গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টিটা সরকারকে নিতে হবে, এবং এই নেওয়ার জন্য এই প্রত্যেকটা ওয়ার্কারের পারিবারিক এবং অন্যান্য কারণে তাদের একটা সাবসিডাইজ ফুড অ্যান্ড এডুকেশন, হেলথ, এই সাপোর্টটা দিতে হবে। দেওয়ার পরে আমার দাবি অ্যাজ এ ব্যক্তি হিসাবে, যে গার্মেন্টস সেক্টরের যে বর্তমান লোকজন আছে তাদের সন্তানরা যেন 100% এডুকেটেড হয় এবং প্রপার এডুকেশন পায়, কোয়ালিটি এডুকেশন পায়। এই একটা শ্রমিকের সন্তান যেন কোনো অবস্থাতে আবার শ্রমিক না হয়, সেজন্য একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। এই কাজটুকু করার দায়িত্ব সরকারের, এবং এই কাজটা করার যদি করতে পারে, আমি 12 থেকে 15 বছর লাগবে কাজটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে 12 থেকে 15 বছর লাগবে, টোটাল ইকোনমি উইল বি জাস্ট 18 দফার মধ্যে এরকম এই সংশ্লিষ্ট কয়েকটি দাবি রয়েছে, সেটিও আমরা একটু জানতে চাইব। আরেকটি আপনি বলছিলেন যে সরকার নিয়ন্ত্রণ করবে, শিল্প পুলিশই এখন পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছেন। শিল্প পুলিশ নিয়ে একটু সৌরভ ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে আমরা দেখছি যারা আসলে মূলত নিয়ন্ত্রণ করতো, আপনি শুরুতে বলছিলেন আওয়ামী লীগের আমলে যে চাপিয়ে দেওয়া হতো বা তারা কঠোর ছিল, কঠোর যাদের মাধ্যমে ছিল বা শিল্প পুলিশের একটি ভূমিকা ছিল, এখন সেটি অকার্যকর বলতে গেলে। কবে নাগাদ আসলে শুধু ভূমিকা ছিল না, তখন সরকার এবং ব্যবসায়ী এটা আলাদা করা যায়নি। কখনো মনে হয়েছে যে সরকার ব্যবসায়ীদের চালাচ্ছে বা ব্যবসায়ীরা সরকারকে চালাচ্ছে। সুতরাং একটা কি বলে একাকার, মানে না একাকার তো বটেই, এক ধরনের আঁতাত তৈরি হয়েছে যে এর বাইরে কেউ থাকবে না। এমনকি ব্যবসায়ীদের মধ্যেও ওই আঁতাতের বাইরে যারা, তারা কিন্তু বঞ্চিত হয়েছে। ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এক ধরনের তারা ব্যবসা করার ক্ষেত্রে নানা রকম অন্যায্য বাধার সম্মুখীন হয়েছে। ব্যবসা বাণিজ্য তো বাধা থাকবেই। এখন যে বিষয়টার মানে এই যে শিল্পের
সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্যে হায়দার ভাই বলছেন যে সরকারের দায়িত্ব। সরকারের অবশ্যই দায়িত্ব। যদি সরকার এরকম হতো যে বাংলাদেশের চীনের মতো সব দায়িত্ব সরকার পালন করছে, মানুষের মৌলিক চাহিদাগুলো সে তো করতে পারছে না, বা ওরকম রাষ্ট্রীয় ওরকম অর্থনৈতিক নীতি তারা নেয়নি। তো এক্ষেত্রে বলবো, যেহেতু মালিকরা এই সমাজের, আমরাও সুবিধাভোগী অংশ, মালিকরা তো আরও সুবিধাভোগী অংশ, তাদেরও কিন্তু এই শ্রমিকদের বেতন মজুরির বাইরেও কিছুটা আমার মনে হয় যে তাদেরও দায়িত্ব পালন করা। অর্থাৎ যেটি হায়দার ভাই বললেন যে এই শ্রমিকের সন্তানরা আবার শ্রমিক হোক, এটা চাই না। তাহলে প্রতিটি কারখানা কিন্তু একটা সব শ্রমিকদের করতে পারবে না, মেধার ভিত্তিতে এটা কিন্তু একটা অংশ করতে পারে যে আমরা 5% শ্রমিকের সন্তানকে বা 10% শ্রমিকের সন্তানকে আমরা তাদের শিক্ষা, তাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করা। এমনকি আমি যেটা বলছিলাম যে এখন যারা শ্রমিক আছে, যারা ওই যে মানে যারা প্রফেশনাল, যারা ঢুকছে মাত্র, তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা, মানে কাজ করতে করতে 6 মাস কাজ করতে করতে একজন পরবর্তী গ্রেডে যেতে 5 বছর লাগে, কিন্তু তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় 3 মাসের বা 6 মাসের, তাহলে মানে সেটা কিন্তু অনেকই করে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বাইরের শ্রমিকরা কিভাবে কাজ করে সেটা দুইভাবেই হতে পারে। আমাদের এখান থেকে শ্রমিক বাইরে পাঠিয়ে, তবে তার চেয়ে সাশ্রয়ী হবে বাইরের প্রশিক্ষিত শ্রমিকদের এখানে এনে তাদেরকে দিয়ে কাজ করানো, প্রশিক্ষণ দেওয়া। তো এক্ষেত্রে সার্বিকভাবে একটা পরিকল্পনা, মানে যেভাবে এতদিন চলছে, আমরা নতুন বাংলাদেশের কথা বলি, তো একটা হলো দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে মালিকদের, সরকারেরও, আর হচ্ছে রাষ্ট্রটা একটু জনবান্ধব করতে হবে। এতদিন জনবান্ধব ছিল না, জনগণকে দূরে ঠেলার ছিল। জনগণ মানে বৃহত্তর জনগণ। তসলিমা যে বললেন যে খুবই এটা 26 জন না 26 জন আমরা পেয়েছি, আরো বেশি 26 জন শ্রমিক এখন পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে। কিন্তু তাহলে যারা এই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন, তারা এই শ্রমিকদের কথা কি ভাবছেন? এই 26 জন পরিবার কেমন আছে, তাদের জীবন জীবিকা, সেই ভাবনাটা আমার মনে হয় ভাবা উচিত, সরকারের ভাবা উচিত, এবং এই মালিকদেরও ভাবা উচিত। যে একটু জনাব হায়দার আহমেদ খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যদিও বেশি সময় পাচ্ছি না, সেটি হচ্ছে যে কয়েকটি পণ্য, গার্মেন্টস পণ্যকে জিএসপির আওতায় আনার জন্য দাবি জানানো হচ্ছে। সেই জন্য অন্যতম শর্ত হচ্ছে যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, যেটির কথা সবাই বলছিলেন, দিন শেষে সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সেই জায়গায় কতটা সজাগ হচ্ছে মালিক পক্ষ? হচ্ছে সজাগ, কিন্তু কতটুকু হচ্ছে বলা মুশকিল, কারণ এটা একটা অনেকগুলা কনসেপ্টের সাথে রিলেটেড। আপনার আমি যা বলছিলাম আর কি, প্রোডাক্টিভিটি, অনেকগুলা ট্রেড ইউনিয়ন, কিন্তু যেটা দেখা যায় যারা সজাগ হচ্ছিলেন আগে থেকেই, তারা সজাগ আছেন, যারা হচ্ছেন না তারা হচ্ছেন না। গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে অনেকগুলো বাড়তেছে। কেন বাড়তেছে? ইমপ্রুভিং। আমি প্রথম কথাই বলছিলাম ইমপ্রুভিং। আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আমি এই ট্রানজিশন পিরিয়ডের ইমপ্রুভমেন্টটা প্রতিদিন এটাকে আমি বিচার করতে চাই না। আমাকে এটা একটা দিনের শেষে, একটা সময়ের পরে আমি দেখতে চাই। কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা আমাকে এনশিওর করতে হবে। এই ইমপ্রুভমেন্ট হওয়ার ক্ষেত্রে যেটা আমি একটু আগেও বলছিলাম, এখনও আবার বলি, সার্বিক দায়িত্ব সরকারের, কিন্তু আমাদের সবারই দায়িত্ব আছে। প্রত্যেক মানুষই আমাদের এই বাংলাদেশের জন্য আমাদের দায়িত্ব আছে, প্রত্যেকের জায়গার থেকে। যে কথাটা সৌরভ ভাই বললেন, বাচ্চাদেরকে এই যে 5% 10% আনতেই পারে মালিক পক্ষ, তাদের তো বিভিন্ন কারণে কন্ট্রিবিউট করতে হয় সমাজে। প্রত্যেকটা মানুষই কিন্তু আনন্দ চায়। একটা মানুষকে যদি আর একটা মানুষ উপকার করতে পারে, করলে পরে কিন্তু তার মনের ভিতরে একটা শান্তি আসে। প্রত্যেকটা মালিকও চায় তার ফ্যাক্টরিতে একটা সুন্দর পরিবেশ থাকুক। কোনো মালিক চায় না তার ফ্যাক্টরিতে, এবং সম্ভব না, যদি মালিক তার গণ্ডগোলই থাকে তার ফ্যাক্টরিতে, তার প্রোডাকশন হবে কেমনে? সে চায় অবশ্যই ভালো পরিবেশ চায়। এই ভালো পরিবেশের সাথে রিলেটেড কিছু অর্থনৈতিক বিষয় জড়িত। সেই অর্থনৈতিক বিষয়ের ভিতরে একটা আমি আর করি, সেটা হলো পেমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শ্রমিকরা তো কাজে করেই পয়সার জন্য, এবং তাদের
তারা অনেকটা হ্যান্ড টু মাউথের লোক, তাদের সম্মান দিয়ে আমি কথা বলছি। এই জায়গায় যদি পরিবেশটা এবং পেমেন্টটা ডিস্টার্ব হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা এটাকে সহ্য করতে পারে না বলেই রিয়্যাক্ট করে। এই রিয়াকশনের জায়গাটাতে মালিকের উচিত তাদের সাথে বসে কাজ করে সময় মতো পেমেন্টটা দেওয়া এবং পরিবেশ ঠিক রাখা। জি, সেই জায়গাটি নিশ্চিত করা উচিত। এবং আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেটি দেখি যে ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু এখানকার অসন্তোষের রেশ সেটি সড়কে পড়ে, সাধারণ মানুষ প্রায় ভুক্তভোগী হন। প্রায় আমরা আন্দোলন দেখি, সড়ক অবরোধ, এখন তো টানা কয়েকদিন ছিল। এই ভোগান্তি আসলে কতদিন থাকবে নাকি চলতেই থাকবে? এবার শ্রমিকদেরকে যদি ভোগান্তি দেওয়া হয়, শ্রমিকদের জীবনটাকে যদি অমানবিক করে তোলা হয়, তাহলে তো আসলে সেটার জন্য শ্রমিককে বাধ্য হতে হয়। কোনো শ্রমিক তো আসলে খুব শখ করে রাস্তায় দাঁড়ায় তা না। আমার মনে হয় যে বিষয়গুলো দীর্ঘসূত্রিতা না করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের যে দাবি সেগুলো বাস্তবায়ন করা দরকার। এখানে আরেকটা পয়েন্ট আমি একটু যোগ করতে চাই যে শ্রমিকরা যে ট্রেড ইউনিয়ন করবে, যেটার মধ্য দিয়ে শ্রমিক তার আইন সম্পর্কে জানবে, তার সচেতনতা বাড়বে, সেটা সুযোগই এখানে নাই। এবং কাগজে কলমে যেসব ইউনিয়ন আছে, বেশিরভাগ ইউনিয়নই দেখা যায় যে সেখানে চর্চার জায়গাটা খুব কম। আর এখানে কিন্তু মালিকদের ভূমিকার পাশাপাশি আমি মনে করি যে শ্রমিক আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ শ্রমিক নেতাদের ভূমিকা আছে। কিন্তু আমরা দেখি যে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে যে সমন্বয়, সেটার ঘাটতি আছে। স্থানীয় নেতৃত্বদের নিজেদের মধ্যে দূরত্ব আছে, অসুস্থ প্রতিযোগিতা আছে, এবং মালিকরাও নানাভাবে শ্রমিকদেরকে বিভক্ত করে, শ্রমিক নেতৃত্বদের বিভক্ত করে পকেট ইউনিয়ন তৈরি করেন, তাদেরকে নানান রকম সুবিধা দেন এবং তাদেরকে নানাভাবে ফাঁদে ফেলে তাদেরকে দূষিত করারও চেষ্টা করেন। যেটা আমি মনে করি যে এটা শ্রমিকদেরও কোনো দোষ না, শ্রমিক নেতৃত্বেরও দোষ না, বরং মালিকরাই নানাভাবে শ্রমিক আন্দোলন দমন করার জন্য তারা এই শ্রমিক আন্দোলনে যারা স্থানীয়ভাবে কাজ করছেন বা নানাভাবে তারা, যেমন আমরা দেখি যে তারা শ্রমিক আন্দোলন দমন করার জন্য আগে ঝুট ব্যবসায়ী তাদের পকেট ইউনিয়নকে কাজে লাগাতো এবং তাদেরকে টাকা পয়সা দেওয়া, প্যাকেট দেওয়া, নানান সময় আমরা এগুলো কিন্তু এখন বেরিয়ে আসছে একদম স্লিপ সহ। আমরা দেখছি যে কোনো কারখানাকে কন্ট্রোল করা, এভাবে লিখছে যে ওয়ার্কার কন্ট্রোল করার জন্য তারা তাদের পছন্দনীয় নেতৃত্বদেরকে টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। তাহলে সেই টাকাটা তারা শ্রমিকদেরকেই দিতে পারে। এই যে একটা চক্র তৈরি করছে, এটা কিন্তু শ্রমিক নেতৃত্বকে ইচ্ছাকৃতভাবে একটা ট্র্যাপের মধ্যে ফেলে তারা এমন একটা মাফিয়া চক্র তৈরি করেছিল যেখানে আপনি একবার ঢুকবেন, একটা অ্যাডিকশনের মতো, যে একবার ঢুকলে সেটা থেকে বের হওয়া যায় না। তো মালিকরা এই যে একটা চক্র তৈরি করার জন্য শ্রমিক নেতৃত্বকে ফাঁদে ফেলে শ্রমিক নেতৃত্বকে একটা কালিমা লেপন তৈরি করার তারা চেষ্টা করেন। এটার বাইরে আসতে হবে এবং আমি আশা করি যে স্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা একটা ঐক্যবদ্ধ হওয়ার কথা। আমার স্বার্থটা যদি হয় শ্রমিকের স্বার্থ, সেখানে তো আমার অসুস্থ প্রতিযোগিতা হওয়ার কথা না। ফলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার, কোনোভাবেই যাতে মালিক পক্ষ আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমি আশা করি যে স্থানীয় নেতৃত্বরা এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেটা এই মুহূর্তে আমাদের খুব জরুরি। কারণ এটা আমাদের রপ্তানি খাত একটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় 84% রপ্তানি আসে। আমরা চাই যে শ্রমিকরা কথা বলুক, আন্দোলন করুক, কিন্তু শ্রমিকদের এই কোনোভাবেই যাতে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য শ্রমিক মালিক সবার স্বার্থই আসলে দেখতে হবে, সেজন্য সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শকেই ছিল আজকের আয়োজন 24 ঘন্টায় সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাই।